আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের খুব সহজভাবে আর সহজ পদ্ধতিতে টক ঝাল মশলা দেওয়া আচার তৈরি করে দেখাবো। তার জন্য এখানে 2 কিলো আম নিয়েছি দেখুন। আর আমগুলো একটা কেটে ধুয়ে আর আমি একটা সুতির কাপড় দিয়ে সুন্দর করে এরকম এর গা থেকে জলটা পরিষ্কার করে নিচ্ছি, মানে মুছে নিচ্ছি, শুকনো করে নিচ্ছি, এই আচারের মধ্যে যেন কোনো জল না থাকে তার জন্য। তো বন্ধুরা, এই টক ঝাল মশলা দেওয়া আচারটা একবার হলেও আপনারা বাড়িতে করে দেখবেন। তো বন্ধুরা, এই আমগুলো আমি ছিলবো না, শুধু কেটে ছোট ছোট করে ডুমো ডুমো করে তারপরে আমি চপার তো নেই আমার কাছে, তো আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে ব্যাস 1 থেকে 2 বার এগুলো ঝুড়ি ঝুড়ি করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমগুলোতে কিভাবে ভেতরের আটিটা শক্ত হতে শুরু হয়েছে। তো কিছু আমের এইভাবে আটিটা হয়ে গেছে আর কিছু আমের হয়নি। তো বন্ধুরা, এইগুলো আমি এবারে আগে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিই, তারপরে দেখাবো। আর আচারের জন্য কি কি মশলা নিয়েছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে নিয়েছি আমি এখানে আচারের জন্য কি কি মশলা সেইগুলো দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি নিয়েছি দেখুন 100 গ্রামের মতো হবে আদা, আর নিয়েছি 100 রসুন। তো এইগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে এইভাবে বাটির মধ্যে ছিলে ব্যাস ডুমো ডুমো করে আদাটাকে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে সরষা, বেশ এখানে আমি 4 চামচের 4 চামচ সরষা নিয়েছি। এখানে লাল আর হলুদ সরষাটা মিশিয়ে নিয়েছি। আর নিয়ে হাফ বাটি নিয়েছি এখানে কাঁচা লঙ্কা, যেহেতু আমের আচারটা টক ঝাল হবে তার জন্য। আর নিয়েছি 3 চামচ গোটা ধনে, নিয়েছি 2 চামচ মেথি, 1 চামচ নিয়েছি ভর্তি করে মৌরি, আর নিয়েছি 3 চামচ গোটা জিরে। তো এই তো বন্ধুরা আমের টক ঝাল আচারের জন্য সব মশলা। তো চলুন আগে প্রথমে আমি আমগুলো সুন্দর করে লম্বা লম্বা করে কেটে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে তারপরে দেখাচ্ছি। যে দেখুন এইভাবে করে আমের টুকরোগুলো আমি কেটে নিই, সম্পূর্ণগুলো এবারে কেটে বন্ধুরা তারপরে দেখাচ্ছি। আর আমি এখানে 2 কিলো আম নিয়েছি, আপনারা আরও কম নিতে পারেন বা বেশি নিতে পারেন। তো আজকের আমার এই আমের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন। আর দেখুন আমগুলো খুব ভালো, একদম টাটকা রয়েছে। তো বন্ধুরা এবারে আমি সবগুলো আম আগে কেটে তারপরে এবারে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন সবগুলো আম এখানে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর কয়েকটা আটিগুলো আমি বাদ দিয়েছি, কেননা খুব শক্ত তার জন্যই কাটা যাচ্ছিল না বটিটাতে। সবগুলোর বাদ দিইনি, বেশ কিছুগুলোর বাদ দিয়েছি। আর এই যে দেখুন আমের টুকরোগুলো এবারে আমি অন্য একটা পাতিলার মধ্যে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা ঢেলে নেওয়ার আগে এবারে আমি প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে হালকা মতো ব্যাস একটুখানি দাঁড়দাড়া করে এটাকে ঘুরিয়ে নেব। তো বললাম না, আপনাদের কাছে চপার থাকলে পরে চপার দিয়ে করে নেবেন, দেখবেন অবশ্যই ভালো হবে। তো আমি এটা দিয়ে দেখি যে কীরকম হয়। খুব যদি একদম গলে যায় এই মিক্সচারের মধ্যে দিয়ে আমগুলো, তাহলে আমি আর করব না, এইভাবেই আমটাকে আমি আচার দিব। তো চলুন করে দেখি। দেখুন খুব বেশি মনে হচ্ছে যে একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে, তো মনে হচ্ছে যে আর করা যাবে না, আমাকে এইভাবেই আচারটা দিতে হবে। তার জন্যই এটাকে আমি এবারে খুলে দেখাচ্ছি। এই তো বন্ধুরা দেখুন কীরকম একদম আমের টুকরোগুলো হলো, খুব বেশি একবারে পাতলা পাতলা হয়ে যাচ্ছে, করা যাবে না, চপার থাকলে পরে বেশি ভালো হতো। তো চলুন এইভাবেই আমি আম মাখাটাকে খুব সুন্দরভাবে মেখে তারপরে আচারটাকে তৈরি করে দেখাচ্ছি। তো এটাতে তো হবে না, তার জন্য এইরকম পাতিলা নিয়েছি, এর মধ্যেই সম্পূর্ণ আমগুলোকে আগে ঢেলে নিই। সবগুলো আমের টুকরো ঢেলে দিলাম আর এইগুলোকেও এখানে ঢেলে দিচ্ছি, কেননা বেশি করতে গেলে দেখতেই পাচ্ছেন কীরকম আমের টুকরোগুলোর অবস্থা হলো, একদম গ্যাদগ্যাদা হয়ে গেল, তো ভালো হবে না। তো এখানে আমি এবারে শুধু কাঁচা লঙ্কাগুলো একটু দাঁড়দাড়া করে বেটে নেব। তো সম্পূর্ণ কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকেও আধা ভাঙা করে বেটে নিচ্ছি। ব্যাস হয়ে গেল, এবারে বন্ধ করে দেব। এই আমের টুকরোগুলোর মধ্যেই কাঁচা লঙ্কাটাকেও ঢেলে দিলাম। আমি আদা আর রসুনটাকেও আলাদা করে একটু এগুলোকেও দাঁড়দাড়া করে বেটে নিচ্ছি। এই তো দেখুন রসুন আর আদাটাকে আমি এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, মানে আধ ভাঙার মতো করে এটাকে বেটে নিয়েছি। তো এবারে আমি এগুলোকে সাইডে রেখে চলে যাব এই মশলাগুলোকে নিয়ে শুকনো খোলায় ভেজে নিতে। এই তো চুলার জালটাকে জ্বালিয়ে আর ব্যাস একটা কড়াই চাপিয়ে দিলাম। এবারে আমি
এই যে গোটা জিরে, মৌরি আর ধনিয়া, মেথি নিয়েছি। এইগুলো একসাথে দিয়ে সুন্দর করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। শসাটাকে আলাদা করে ভাজবো। এখন কি সুন্দরভাবে একদম ভাজা ভাজা হয়ে আসছে। তো এবারে আমি এখানে নামিয়ে নিচ্ছি, আর খুব সুন্দর একটা সেন্ট ছড়িয়েছে। এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিই। শসাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকেও খুব বেশি একদম লাল করে ভাজবো না, হালকা একটু গরম হলেই হবে। তো এবারে আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। এই তাপেই ব্যাস হয়ে যাবে। দেখুন এইভাবে আমি নেড়ে চেড়ে একটুখানি ভেজে এটাকেও নামিয়ে নিচ্ছি। শসাগুলো হয়ে গেছে, এটাকেও আমি এবারে প্লেটে তুলে নিচ্ছি। নিয়ে চলে এলাম ডাইনিংয়ে। এখানে একটুখানি হালকা মতো ঠান্ডা করে নেব। তারপরে এই মশলাগুলো আগে আমি আদা ভাঙা করে গুঁড়ো করে নিচ্ছি। এই তো মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এইভাবে আমি দেখুন আদা ভাঙা করে গুঁড়ো করলাম, খুব সুন্দর হয়েছে। এবারে আমি শসাটাকেও গুঁড়ো করে নিচ্ছি। শসাটা যে আমি এখানে গুঁড়ো করব, তার জন্য এখানে শসার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে এইভাবে গুঁড়ো করলে, বা আমরা যখন অনেক সময় তরকারি রান্না করি, হয়তো সরষা বাটলে পরে লবণ দিয়েই ভালো করে শসাটাকে বেটে নিই, কেননা শসার মধ্যে লবণ না দিলে তেতো হয়ে যায়। তার জন্যই এইভাবে লবণ দিয়ে শসাটাকে আমি গুঁড়ো করছি। আর বন্ধুরা, আমি যে মশলাটা ভাজলাম, মশলার সাথে আমি শসাটাকে ভাজলে পরে শসাটা বেশি ভাজা হয়ে তেতো তেতো হয়ে যেত, তার জন্যই আলাদা করে ভেজে নিয়েছি। তো চলুন এটাকেও আমি গুঁড়ো করে নিচ্ছি। তো শসাটাও খুব সুন্দরভাবে গুঁড়ো গুঁড়ো হয়েছে। ব্যাস এটাকেও আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এবারে আমি মশলাগুলোকে সাইড করে রেখে চলে যাচ্ছি আবারও চুলায়। বন্ধুরা, চুলার মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি, জালটাকে আমি জ্বালিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি সরষার তেল 250 থেকে বেশি। আর আচারটা চেষ্টা করবেন সরষার তেল দিয়ে করার। এখন তেলটা বেশি গরম হয়নি, এখানে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটাগুলো, যেগুলো আমি বেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তেলটা খুব বেশি গরম হয়নি। তো সবগুলোই আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবারে আমি আদা রসুনটাকে এই তেলের সাথে খুব সুন্দর করে হালকা মতো ভেজে নিচ্ছি। এবারে আমি এই তেলের মধ্যে আর রসুন আদার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটার কালার খুব সুন্দর হয়, তার জন্যই আমি 1 চামচ দিলাম। আবারও দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা অনেকগুলোই ব্যবহার করেছি বন্ধুরা, তার জন্য আপনারা চাইলে পরে ঝাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম। দেওয়ার পরে এবারে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি চুলার জালটা বন্ধ করে দিলাম। এই গরম গরম তেলটা আর এই সব মশলা দেওয়া নিয়ে চলে যাচ্ছি কড়াইটাকে ডাইনিংয়ে নামিয়ে। ডাইনিংয়ে নিয়ে চলে এলাম। আর প্রচণ্ড গরম আছে এখন। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, দিয়ে আমি তেলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন, দিয়ে আমি খুব সুন্দর করে এবারে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা চাইলে পরে 5 ফোড়নটা আর কালো জিরেটা আগে দিতে পারেন। তো আমি এই সময়টা দিচ্ছি, একটা কাঁচা গন্ধের ভাব থাকবে, তো খুব সুন্দর লাগবে আচারের মধ্যে। মেশানো হয়ে গেছে। এবারে আমি এখানে আর কিছুই মেশাবো না, 1 হাতা করে নিয়ে আমের টুকরোর মধ্যে দিয়ে দিচ্ছি। এই তো এরকম একটা হাতা নিয়ে নিয়েছি। এবারে আমি হাতা দিয়ে তুলে এই যে আমের টুকরোর উপরে দিয়ে দিব। এখান থেকে আমি এইভাবে তুলে নিচ্ছি। দেখুন এখানে আমি 2 হাতা দিলাম। দেওয়ার পর এখানে দিয়ে দিব এবারে আমি স্বাদ মতো লবণটা বুঝিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সরষার গুঁড়োটা। আর এই যে সব মশলাগুলো ভেজে গুঁড়ো করে রেখেছি সেইগুলো দিয়ে এবারে আমি খুব সুন্দর করে 2 হাত দিয়ে ধরে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন এইভাবে মিশিয়ে নিলাম। আরও যে বাকি সব মশলাগুলো আছে সেইগুলো একবারে ঢেলে দিচ্ছি। সবগুলো মশলা আমি এখানে দিয়ে দিলাম। যেহেতু এটা একদম পুরো মশলা দিয়েই মাখা হবে আমটা, আচারটা, তার জন্যই মশলা বেশি করে লাগবে। আর এই যে তেলটা আছে সম্পূর্ণটা এখানে আমি ঢেলে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন সম্পূর্ণটা এখানে আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এবারে আমি খুব সুন্দর করে আবারও মিশিয়ে নিচ্ছি। তো 1 হাতে যেহেতু মেশাতে অসুবিধা হচ্ছে, তার জন্যই আমি আবারও 2 হাতে ধরে খুব সুন্দর করে মিশিয়ে তারপরে দেখাচ্ছি।
এই তো খুব সুন্দর করে একদম মশলাগুলোর সাথে আমগুলোকে মাখিয়ে নিয়েছি। দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে যে এখনই আমি কিছুগুলো খেয়ে নিই। আর লবণটাকে একটু চেখে নেবেন, যে লবণ যদি কম থাকে তাহলে এই সময় একটু লবণ দিয়ে দিবেন। তো বন্ধুরা আমিও একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, কেননা মনে হচ্ছে যে লবণ কম, তার জন্য অল্প একটু দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও খুব সুন্দর করে মিশিয়ে ব্যাস একটা বয়ামের মধ্যে এবারে আমি এটাকে ভরে নেব। বন্ধুরা বয়ামে ভরার আগে এটাকে আমি যা করব, যেহেতু আমি এটা 1 বছর থেকে বেশি রাখবো, তার জন্য এই আচারের মধ্যে দিয়ে দিব হাফ কাপ ভিনিগার। আর আপনারা যদি চাইলে 1 মাসের মধ্যে খেয়ে শেষ করবেন তাহলে ওখানে ভিনিগার দেওয়ার দরকার নেই। তো আমি এখানে হাফ কাপ মেপে নিয়েছি, একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তো এখানে আমি ভিনিগারটাকে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন ভিনিগারটাকেও আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর কতটা দেখতে সুন্দর লাগছে। এবারে আমি একটা বয়ামে ভরে নিচ্ছি। তো এখানে আমি একটা এইভাবে দেখুন বড় সাইজের কাচের বয়াম নিয়েছি। আর চেষ্টা করবেন কাচের বয়ামের মধ্যেই আচারটাকে রাখার, তাহলে অনেক দিন ভালো থাকবে। আর এখানে বয়ামের মধ্যে যেন কোনো জল বা একদম ভেজা ভাব না থাকে। এই তো সম্পূর্ণ আচারটাকে আমি এই বয়ামে তুলে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন বেশ অনেকটাই এই বয়ামের মধ্যে তুলে নিয়েছি। আর এই বয়ামটা হচ্ছে 6 কিলো আচারের জন্য একদম ঠিকঠাক, তার জন্যই বয়ামটা খালি থেকে গেল, এখানে 2 কিলোতে হলো না। আর অল্প একটু এই ছোট্ট বয়ামের মধ্যেও ভরে নিয়েছি। তো বন্ধুরা দেখুন কতটা দেখতে ভালো লাগছে, পুরো একদম তেলে টইটম্বু হয়ে আছে। তো বন্ধুরা দেখলেন তো কত সহজভাবে আচার দেওয়া হয়ে গেল। এইভাবে এবারে আমি রোদে রেখে দিব। এখানে একটা সুতির কাপড় বেঁধে ব্যাস মুখটাকে টাইট করে সুন্দর করে বন্ধ করে দেব। বন্ধ করে এটা রোদে রেখে দিব। আপনারা চাইলে পরে 1 মাস পরেও খেতে পারেন, খুবই ভালো লাগবে খেতে, রুটি পরোটা আর গরম গরম ভাত, যেদিন ডাল আলু সেদ্ধ হবে সেই দিন। তো বন্ধুরা আজকের আমার এই টক ঝাল আচারের রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে বেশি বেশি ভিডিওটাকে শেয়ার করবেন। যেই পদ্ধতিতে আমি করলাম একবার হলেও এইভাবে করে দেখবেন, অবশ্যই ভালো হবে। তো আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।